বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের তৃণমূল পর্যায়ের নারী জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে আজকের এই কর্মশালায় উপস্থিত শ্রদ্ধাভাজনী সভানেত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত আহ্বায়ক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, আমার মাতৃতুল্য মুরব্বী বেগম সেলিমা রহমান, উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত প্রিয় সহযোদ্ধা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, উপস্থিত নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য সচিব, আজকে যিনি সঞ্চালনা করছেন আমাদের ছোট বোন অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনা, মাগুরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলী আহমেদ, সদস্য সচিব জনাব মনোহর হোসেন খান এবং নড়াইল জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম, উপস্থিত আমার মা ও বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ সময় আসলে কথা আমরা শুনেছি। গতকাল আমাদের খুলনাতে এরকমই একটি আয়োজন ছিল, যেখানে আমরা খুলনা জেলা, খুলনা মহানগর, সাতক্ষীরা এবং বাগেরহাটের আমাদের নারী জনপ্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি। আজকে আমরা কথা বলছি যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইলের আমাদের নারী জনপ্রতিনিধিদের সাথে। আগামীকাল আমরা কথা বলবো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের নারী জনপ্রতিনিধিদের সাথে। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু আজকে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ এই পরিচয় আমরা আপনাদের কাউকে ডাকিনি। আমরা কিন্তু বিএনপির নেতা এই পরিচয়ে আমরা আপনাদের কাউকে ডাকিনি। আমরা ডাকিনি মানে নারী ও শিশু অধিকার ফোরাম ডাকেননি। আপনাদেরকে ডাকা হয়েছে নারী জনপ্রতিনিধি হিসেবে, এবং এখানে আরও কিছু নারী নেতৃত্বকে ডাকা হয়েছে যারা সমাজে তারা আপন গুণে গুণান্বিত, সামাজিকভাবে তারা অবস্থাপন্ন, কেউ বা এনজিও কর্মী, কেউ বা শিক্ষকতা পেশার সাথে জড়িত, কেউ বা চিকিৎসা সেবায় জড়িত, কেউ বা আইনি পেশায় জড়িত। কেন আপনাদেরকে ডাকা হয়েছে? আপনারা হচ্ছে সেই জনপ্রতিনিধি যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছিলেন কিংবা আছেন। আপনারা কিন্তু তেমন জনপ্রতিনিধি নন যারা ভোট চুরি করে জিতে এসেছেন। আপনারা কিন্তু তেমন ইউপি সদস্য নন যারা ভোট ডাকাতি করে জিতেছেন। আপনারা একটি একটি করে ভোট সংগ্রহ করে আপনারা কেউ ইউপি সদস্য হয়েছেন, কেউ বা পৌর কাউন্সিলর হয়েছেন, কেউ বা উপজেলা ভাইস চেয়ারম্যান কিংবা উপজেলা চেয়ারম্যান হয়েছেন। অর্থাৎ জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, এবং সেই কারণেই নারী এবং শিশু অধিকার ফোরাম আপনাদেরকে আজকে আহ্বান করেছেন। এই কারণে আমি যদি বুঝে থাকি, তাহলে আপনাদের সাথে আসলে প্রকৃত অর্থেই জনগণের, বিশেষ করে আমাদের নারী সমাজের একটি নিরবিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে, সরাসরি একটি সংযোগ রয়েছে। যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হননি, যারা ভোট চুরি করে, ভোট ডাকাতি করে কিংবা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, তারা যত বড়াই করুক না কেন, জনগণের সাথে তাদের সেতু বন্ধন নেই, জনগণের সাথে তাদের সম্পর্ক নেই। কেউ বা আপনারা 2001 সালে নির্বাচিত হয়েছেন, কেউ বা সাম্প্রতিক সময় নির্বাচিত হয়েছেন, কিন্তু যেহেতু জনগণের ভোটে আপনারা নির্বাচিত ছিলেন কিংবা আছেন, আপনাদের সাথে জনগণের যে সম্পর্কটা, এই সম্পর্কটা আসলে আমরা কাজে লাগাতে চাই। এই সম্পর্কটাকে নারী এবং শিশু অধিকার ফোরাম কাজে লাগাতে চায়। আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে বাংলাদেশের নারী সমাজের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। কি বার্তা? সেই বার্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজের জন্য কি করেছেন, সেই বার্তাটি পৌঁছে দিতে চাই। আর কি বার্তা?
আমাদের প্রিয় নেতা তারেক রহমান যদি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পান, তাহলে বাংলাদেশের নারী সমাজ এবং শিশুদের জন্য কি করতে চান সেই বার্তাটি পৌঁছে দিতে চান। তার জন্য আমরা মনে করছি আপনারা সেই উপযুক্ত ব্যক্তি, যেহেতু আপনাদের সাথে জনগণের একটি যোগসূত্র রয়েছে, সেই কারণে আপনাদেরকে বেছে এখানে নিয়ে আসা হয়েছে। মনে রাখবেন, আপনাদের গুরুত্ব হয়তো আমি অনুধাবন করিনি, আপনাদের গুরুত্ব হয়তো বা বিএনপি অনুধাবন করেনি, আপনাদের গুরুত্ব আমাদের প্রিয় নেতা তারেক রহমান অনুধাবন করেছেন বলেই আমার মাতৃতুল্য মুরব্বী বেগম সেলিমা রহমান এবং আমাদের বোন নিপুণ রায়চৌধুরীকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। তাই এই প্রবীণ বয়সে উনি সারা বাংলাদেশ ছুটে বেড়াচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে এসেছেন। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, কি বলতে হবে নিপুণ রায়চৌধুরী স্পষ্ট করে বলেছেন। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা সকলে সচেতন মানুষ, আপনারা জানেন। কিন্তু আমার প্রিয় সহযোদ্ধা জয়ন্ত কুমার কুণ্ডু একটি কথা বলেছেন, আমরা 31 দফার প্রচারপত্র বিলি করি। প্রশ্ন হচ্ছে আমরা কতজন এটি পড়েছি এবং কতজন এটি মনে রেখেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি তো, এই যে ঘরে আমরা বসে আছি, এই ঘরের বিভিন্ন দেয়ালে যে প্যানাগুলো ঝুলানো আছে, কয়জন এই প্যানাগুলো পড়েছি? আমরা দেখেছি, পড়েছি কয়জন? আমরা কয়েকজন তো পড়েছি অবশ্যই, সবাই কি পড়েছি? পড়িনি। কিন্তু সেই কারণে একটি সহজ করে আমরা যদি কথা বলি, তাহলে কি কথা বলতে পারি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের নারী সমাজের জন্য কি করে গেছেন? বাংলাদেশের নারী সমাজের জন্য প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থা তৈরি করেছিলেন, যার মাধ্যমে মহিলাদেরকে উনি প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন এবং বিনা সুদে তিনি ঋণ দিয়েছিলেন, যাতে করে আত্মকর্মসংস্থানের সুযোগ পায় বাংলাদেশের নারীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি চাকুরিতে নারীদের প্রবেশের সুযোগ উন্মোচন করেছিলেন। নারীদেরকে পুলিশ বাহিনীতে, নারীদেরকে আনসার বাহিনীতে, গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যে আপনারা দেখেন, এই যে চাকরির সুযোগ উন্মোচন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি গর্ব করে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজকে দুটি অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। জিয়াউর রহমান মুক্তি দিয়েছিলেন বাংলাদেশের নারী সমাজকে যৌতুকের অভিশাপ থেকে। আজ 21 শতাব্দীতে এসে আমার বোনেরা যৌতুকের অভিশাপটিকে হয়তো বা জানেন না, বোঝেন না। কিন্তু আমার মায়েরা যারা অনেক আগে যাদের বিয়ে হয়েছেন, তারা জানেন যৌতুকের অভিশাপ বলতে আমি কি বুঝাই। তখন যা স্বামীর পরিবার বিয়ের সময় উপঢৌকন দাবি করত। রঙিন টেলিভিশন তখন তৈরি হয়নি, সাদা কালো টেলিভিশন, নতুন কাঠ পালঙ্ক এবং সিডিআই মোটরসাইকেল না দিলে সংসারে প্রতিনিয়ত অশান্তি, প্রতিনিয়ত অত্যাচার, নিপীড়ন এবং সংসার ভেঙে যাওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যৌতুক বিরোধী আইন প্রণয়ন করেছিলেন। শুধু আইন নয়, আইনের প্রয়োগ করেছিলেন এবং সেই আইনের কারণেই রাতারাতি পুরুষকে ভালো হতে হয়েছিল, ভালো হতে বাধ্য হয়েছিল। অনুরূপভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজকে অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে, অ্যাসিডের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। একটি সময় ছিল সুন্দরী মেয়েদেরকে বখাটে যুবকেরা প্রেম নিবেদন করত, বিয়ের প্রস্তাব পাঠাতো এবং যদি তাদের প্রস্তাবে সাড়া না মিলত তাহলে অ্যাসিড দিয়ে ঝলসে দিত। এরকম কত মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে। এই অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অ্যাসিড বিরোধী আইন প্রণয়ন করেছিলেন, যদি কোনো ছেলে, কোনো পুরুষ যদি অ্যাসিড ছোড়ে, সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড রেখে তিনি সেই আইনটি প্রণয়ন করেছিলেন। তাহলে বাংলাদেশের নারী সমাজকে দুটি অভিশাপ থেকে মুক্তি দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন জাতীয় সংসদের নারীর আসন 15 থেকে 30 করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30 থেকে 45 করেছিলেন। আপনারা দেখবেন নতুন বছরে আমাদের বাচ্চারা নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয় না? নতুন ক্লাসে গেলে বিনা পয়সায় সরকারি স্কুলে বই পাওয়া যায়, 10ম শ্রেণী পর্যন্ত পাওয়া যায় কিনা? এই যে বিনামূল্যে বই দেওয়ার এই চলটা শুরু হয়েছিল কখন? বেগম খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন। বেগম খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন 10ম শ্রেণী পর্যন্ত তিনি বিনা বেতনে মেয়ে শিশুদের পড়বার সুযোগ তৈরি করেছিলেন। আর দ্বিতীয়বার তিনি দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়বার সুযোগ তৈরি করেছিলেন। তার সন্তান তারেক রহমান স্বপ্ন দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, ইনশাল্লাহ আমরা স্নাতক পর্যন্ত অর্থাৎ ডিগ্রি পর্যন্ত, অনার্স পর্যন্ত মেয়ে শিশুদের পড়ালেখা অবৈতনিক করে দেব। প্রিয় মা ও বোনেরা, বেগম খালেদা জিয়ার এক যুগান্তকারী পদক্ষেপ ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। অর্থাৎ স্কুলে গেলে আপনি টিফিন পাবেন, স্কুলে গেলে আপনি খাবার পাবেন, স্কুলে গেলে আপনার বাবাকে একটা সাহায্য দেবে সরকার। একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যেখানে বাবারা তার বাচ্চাকে খেতে নিয়ে যায় সাহায্যের জন্য, যে দিনমজুর একটি কাজের জন্য নিয়ে যায়, ওই বাচ্চাকে স্কুলে পাঠালে তার সাহায্যকারী একটি লোক কমে যায় না? এরকম ঘটনা তো আছে। বেগম খালেদা জিয়া দেখলেন যে এভাবে তো বাচ্চারা পড়ালেখা হচ্ছে না, তাহলে স্কুলে গেলে খাবার পাবে। সেই কারণে আলটিমেটলি বাচ্চারা স্কুলে যেত এবং বাবা মায়েরাও স্কুলে বাচ্চাদের পাঠানো লাগলো। একটা গল্প বলি, আপনারা অনেকে জানেন, শুনেছেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসাতে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন না? লন্ডনে ওনাকে যিনি চিকিৎসা সেবা দিচ্ছিলেন, যে নার্স ভদ্রমহিলা, তিনি হচ্ছেন নাইজেরিয়ান ভদ্রমহিলা। তো উনি ওই কেবিনের দরজাটা খুলে নাইজেরিয়ান ভদ্রমহিলা ম্যাডাম খালেদা জিয়াকে প্রথমেই দেখে একটু অবাক হয়েছেন। তো দেখে হাসি মুখে দেখেই প্রথমে ইংরেজিতে বলেছেন যে আমি তোমাকে চিনি। তো আমাদের নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন, কৌতূহলবশত জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে তাকে চিনো? উনি কিন্তু ওই নার্স ভদ্রমহিলা কিন্তু বললেন না যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিংবা ওনার স্বামী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, কিংবা উনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, এটা কিন্তু বলেননি। উনি বলেছিলেন যে উনি বাংলাদেশের নারী শিক্ষায় অনেক বড় ভূমিকা রেখেছেন এবং তার মডেলটা আমার দেশ অনুসরণ করেছিল বলে আমি পড়ালেখা শিখতে পেরেছি এবং পড়ালেখা শিখে ওনাকে চিকিৎসা সেবা দিতে পারছি। ব্যাপারটা কেমন? ওই নাইজেরিয়ান ভদ্রমহিলার পরিবার অত্যন্ত অসচ্ছল ছিল, তার বাবা মার ওই মেয়েকে পড়ালেখা করানোর সামর্থ্য ছিল না, কিন্তু স্কুলে গেলে খাবার পাওয়া যাবে সেই কারণে ওই বাবা মা স্কুলে পাঠাতো। ওই সরকার, নাইজেরিয়ান সরকার বেগম খালেদা জিয়ার এই মডেল অনুসরণ করেছিল। স্কুলে যে খাবার পাওয়া যেত বলে স্কুলে গিয়েছিল ভদ্রমহিলা, অর্থাৎ তৎকালীন ছোট্ট বাচ্চা, পরবর্তীতে স্কুল শেষ করে নার্সিং কোর্স করেছে এবং ডিগ্রি নিয়ে পরবর্তীতে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডে চাকরি পেয়েছে। এবং কি ভাগ্যের কি ব্যাপার যে বেগম খালেদা জিয়াকেই চিকিৎসার সুযোগ দিতে পেরেছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার এই মডেল শুধু বাংলাদেশ না, তৃতীয় বিশ্বের অনেক দেশ অনুসরণ করেছে। এই কথাগুলোই তো আসলে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আপনাকে আমাকে। আমাদের নেতা তারেক রহমান তো বলেছেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা বলছি ফ্যামিলি কার্ড। আচ্ছা, ফ্যামিলি কার্ডটা কি? এটাও আমরা তো স্পষ্ট করে বলতে হবে। প্রতিটি পরিবারে কিছু জিনিস প্রতি মাসে কিনতেই হয়, চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, চিনি, আলু কিনতে হয় না? একে বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য এত অস্বাভাবিক বেড়ে গেল, এর মূল্য কমানোর জন্য বিএনপি আন্দোলন করেছিল দীর্ঘদিন। এই আন্দোলন করবার অপরাধে আমার ভোলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এবং আলামিনকে 10 ফিট দূর থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারেক রহমান তাই স্বপ্ন দেখেন প্রতিটি অসচ্ছল পরিবারকে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনবার জন্য সরকারের তরফ থেকে একটি সহায়তা দেবার। এই সহায়তাটা উনি দিতে চান পারিবারিক কার্ডের মাধ্যমে।
প্রত্যেকটা পরিবারের সদস্য সংখ্যা ভিন্ন, কোনো পরিবারে 4 জন, কোনো পরিবারে 6 জন, কোনো পরিবারে 7 জন। এক একটি পরিবারে হয়তো এই জিনিসগুলো কিনতে কোনো পরিবারে 6,000 টাকা লাগে, কোনো পরিবারে 10,000 টাকা লাগে। এই যে যেটা কিনতে যে টাকাটা লাগে, এই চাল ডাল তেল সয়াবিন তেল কিনতে যা লাগে, এর একটি অংশ সরকার থেকে প্রতি মাসে তারেক রহমান দিতে চান, যদি সরকার পরিচালনার সুযোগ উনি পান। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই পারিবারিক কার্ডটি উনি দিতে চান প্রতিটি পরিবারের সংসারে যিনি প্রধান নারী তার নামে, অর্থাৎ মা কিংবা স্ত্রীর নামে, কোনো পুরুষের নামে নয়। আপনার সংসারে 8,000 টাকা এই চাল ডাল তেল চিনি কিনতে খরচ হতো, তারেক রহমান প্রতি মাসে আপনাকে 3,000 টাকা করে সরকারের তরফ থেকে ধরেন দিবেন, তাহলে প্রতি মাসে 3,000 টাকা আপনার সঞ্চয় হবে কিনা? এই 3,000 টাকা জমি আপনি কি করতে পারবেন? আপনার ছোট বাচ্চার হয়তো কোচিং করাতে পারবেন, সে আরো একটু ভালো পড়ালেখা শিখবে। আপনি 3,000 টাকা জমিয়ে কি করতে পারবেন? হয়তো আপনার মেয়ের বিয়ের সময় আপনি একটা কানের দুল কিনে দিতে পারবেন। ব্যাপারগুলো কিন্তু অনেক বড় ব্যাপার। একেবারে ছোট পরিবার যেখানে যেখানে সচ্ছলতার ঘাটতি আছে, সেখানে এই ছোট ছোট সঞ্চয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই কথাগুলো আসলে আপনাদেরকে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আপনারা জনপ্রতিনিধি ছিলেন কিংবা আছেন, আপনারা জানেন কি কায়দায় কথাগুলো পৌঁছে দিতে হবে। আমার মায়েরা বলেছেন, আমার বোনেরা বলেছেন যে আমাদের যেতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, তাদের সম্পর্ক তৈরি করতে হবে, তাদের সুবিধা অসুবিধা জানতে হবে, ঘরের কাজে তাদেরকে সাহায্য করতে হবে, এরই ফাঁকে আমাদের কথাটা বলতে হবে। এখন ভোট হবে ফেব্রুয়ারি মাসে, আমি যদি আজকে গিয়েই তাকে ধানের শীষের ভোট চাই ভাই, তাহলে তো হবে না। হবে? হবে না। একটু ধীরে কাজ করি, একটু যদি ধীরে কাজ করি ফলটা ভালো হবে। কেমন? আমরা অক্টোবর মাসে দাঁড়িয়ে কথা বলছি। আমরা যদি এভাবে চিন্তা করি, আমি অক্টোবর মাস, নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে আমি আমার মাঠে আমি সম্পর্ক তৈরি করব, ঘরে ঘরে যে আমি সম্পর্ক তৈরি করব, আর জানুয়ারি মাসে থেকে আমি ধানের শীষের ভোট চাইব, আপনি দেখেন রেজাল্টটা অসাধারণ হবে। আর আপনি যদি এখন থেকে ধানের শীষের ভোট চান, তাহলে আপনি একটা স্বার্থপর মানুষ হিসেবে বিবেচিত হবেন। বলবে আপনি ভোটের জন্য এসেছেন। কারণ এই সম্পর্কগুলো তো নড়বড়ে হয়ে গেছে। গত 17 বছরে এই সম্পর্কগুলো নড়বড়ে হয়ে গেছে। হাসিনার আমলে আপনি আমি প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে পারিনি। আপনি আমি খারাপ ছিলাম, তাই আমাদের সাথে আত্মীয়রাও সম্পর্ক রাখতে ভয় পেত, আমাদের সাথে বন্ধুরাও আমাদের ছায়া এড়িয়ে চলেছে। এটা বুঝতে হবে। তাই আসুন আমরা আগামী দিনগুলোতে সম্পর্কগুলো নতুনভাবে গড়বার চেষ্টা করি, সম্পর্কগুলো আমরা মেনটেন করবার চেষ্টা করি। 1 মাস 2 মাস এটা করি, এরপর আমরা ধানের শীষের কথাটা বলি, তাহলে দেখবেন একটি ইতিবাচক ফল আমরা ইনশাল্লাহ পাবো। আমি শুধু আপনাদেরকে এই কথাটি বলবো যে আপনারা যদি দরদ দিয়ে আন্তরিকতার সাথে এই কাজটি করেন, ইনশাল্লাহ আমরা কামিয়াব হতে পারবো। আর কামিয়াব হলে কি হবে জানেন? আপনারা যারা জনপ্রতিনিধি, একটা অপ্রিয় কথা বলি, আপনারাও কিন্তু অতীতে আপনাদের প্রত্যাশা মাফিক এলাকার উন্নয়ন করতে পারেননি। কারণ আপনারা সংরক্ষিত আসনে জনপ্রতিনিধি ছিলেন, 3টে ওয়ার্ড মিলে। আপনারাও বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছেন আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বারা, পৌরসভার চেয়ারম্যান কিংবা মেম্বারদের দ্বারা ছিলেন, হয়েছেন না? কারণ যে উন্নয়ন বরাদ্দটুকু আপনার প্রাপ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুরুষ মেম্বারকে যতটুকু দিয়েছে, আপনার ভাগ কিন্তু 3টে ওয়ার্ডের আপনি কিন্তু সংরক্ষিত আসনের মেম্বার, আপনার ভাগ বেশি হওয়ার কথা ছিল, 3 গুণ আপনি কিন্তু পাননি। ঠিক না? আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যদি আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, এই বৈষম্যের শিকার আগামীতে ইনশাল্লাহ কোনো নারী জনপ্রতিনিধিকে হতে হবে না। এই বৈষম্য মুক্ত আমরা করব, যাতে করে আপনাদেরকে কোনো বৈষম্যের শিকার না হতে হয়। একটা জিনিসকে খেয়াল করে দেখেছেন, আজকের এই আয়োজনে শুধুমাত্র জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিরা আপনাদের একটু গুছিয়ে গাছিয়ে আনবার জন্য আমরা এখানে আহ্বান জানিয়েছে, আর কোনো পুরুষকে কিন্তু এখানে আসবার সুযোগ করে দেওয়া হয়নি। এখানে নারীরাই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানেন? স্বার্থপরের মতো শোনাবে, কিন্তু এটাই হচ্ছে সত্য। এই সত্য স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। বিএনপি 5 বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা দায়িত্বে ছিলেন, তার শাহাদত বরণের পর
আব্দুস সাত্তার সাহেব রাষ্ট্র পরিচালনা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। আপনারা দেখেন, ইতিহাসটা পর্যালোচনা করে দেখেন, এই রাষ্ট্র পরিচালনার সুযোগ বিএনপি যতবার পেয়েছে, ভোটটা যদি বিশ্লেষণ করে দেখেন, এর সিংহভাগ ভোট আমাদের নারী ভোটারেরা বিএনপিকে দিয়েছে। আমি বলি, বাংলাদেশের নারী সমাজ তাদের আঁচল উজাড় করে ধানের শীষের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। তারা জিয়াউর রহমানকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। তারা বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী নয়, আজ বাংলাদেশের মা, বাংলাদেশের অভিভাবক হিসেবে তৈরি করেছেন। তাহলে এই নারীরা কি করতে পারে, বিএনপির প্রতি তাদের সমর্থনের মাধ্যমে সেটি দেখিয়ে দিয়েছেন। তাই নারী ভোটারদের সমর্থন বিএনপির পক্ষে আনবার ক্ষেত্রে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমি আমার ঝিনাইদহর সাবেক উপজেলা চেয়ারম্যান ওই ভদ্র মহিলার কথা আমি বলতে চাই। উনি আমাকে অনেক সময় পিঠাটিটা খাইয়েছেন ঝিনাইদহে গেলে। তো সেই কারণে আমি বলতে চাই যে আসলে অন্যরা অন্যদের কৌশল নিয়ে থাকবে, এটা নিয়ে আপনার আমার এত বিচলিত হবার কিছু নেই। আপনি আমি আমাদের পলিটিক্সটা করি। আপনি আমি বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান কি করেছেন বাংলাদেশের নারী সমাজের জন্য সেটা বলি, আর তারেক রহমান কি করবেন এটা বলি। আমরা সদ্ভাব বজায় রাখি আর আমরা জনগণের সাথে সম্পর্ক তৈরি করি। এটা করতে পারলে ইনশাল্লাহ আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি শুধু একটি কথা আপনাদেরকে বলে শেষ করব। দেখেন, আমাদের নেতা তারেক রহমান গর্ব করে একটি কথা বলেন। উনি বলেন উনার জীবনে 3টে নারীর অবদান, 3টে মানুষের অবদান সবচাইতে বেশি, সবচাইতে গুরুত্বপূর্ণ। ফরচুনেটলি, সৌভাগ্যবশত সেই 3টে মানুষই হচ্ছেন নারী। একজন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একজন তার স্ত্রী জোবাইদা রহমান এবং আরেকজন তার মেয়ে জাইমা রহমান। একজন পুরুষ কত উদার হতে পারেন, একজন পুরুষ কত নারী বান্ধব হতে পারেন, না হলে এরকম একটি সহজ সরল স্বীকারোক্তি করতে পারেন না। আপনারা সেই নেতার সহকর্মী, আপনারা সেই নেতার বোন, আপনারা সেই গর্ব করে আত্মবিশ্বাসের সাথে এই বার্তাটি বাংলাদেশের মায়েদের কাছে, বাংলাদেশের বোনেদের কাছে পৌঁছে দেবেন, এই আহ্বানটি আপনাদেরকে জানাতে চাই। আর দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক কর্মী হিসেবে আমি যশোরের আমার মা বোনদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই কারণে, কারণ বিগত আন্দোলন সংগ্রামে আমার পুরুষ ভাইরা যেমন আমার সাথে প্রতিটি মুহূর্তে ছিলেন, ঠিক তেমনি কি হরতাল, কি অবরোধ, কি মিছিল, কি পুলিশের লাঠিপেটা, প্রতিটি মুহূর্তে আমার বোনেরা, আমার মায়েরা আমাকে ছায়ার মতো অনুসরণ করেছেন। তাই আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।